আকবর আপনি তো কি সেই সাহস আছে? আকবর আপনি তো আমি পারবে না, কারণ যদি এই সরকার মুখ দিয়া বলে এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এটা এখন বিএনপিও পারবে না, জামাতও পারবে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দুটি দলের উপর এবং এনসিপির উপর যারা বাংলাদেশটা চালাবে তাদের উপর একটা বোঝা, 50,000 মনের বোঝা একটা চাপিয়ে দিয়ে গেছে। আমি একটু জনাব আকবর হোসেনের কাছে এই চুক্তিটার ব্যাপারে একটু শুনতে চাই, যে চুক্তিটা প্রথমেই মানে আমি বলি যে 9 ফেব্রুয়ারি করা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এবং এই চুক্তিটার বিষয়বস্তু জনাব রাজ্জাকি বলছেন যে তিনি পড়ছেন না, কিন্তু এটি পড়া যায় আসলে, এখন এটি চুক্তিটি প্রকাশ্যভাবেই আছে। জনাব আকবর হোসেনের কাছে একটু শুনতে চাই চুক্তির ভালো মন্দ আমাদের জানার অধিকার ইত্যাদি। দেখুন, এই চুক্তি করার আগে প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। এটা কিন্তু আজকে যে ফরিদা আক্তার বলেছেন ব্যাপারটা এমন না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও বলেছেন, এবং তিনি বিগত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বর্তমান সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান এই কথা বলার পরে বিএনপির তরফ থেকে তো বলা হয়নি যে না আমরা জানতাম না, আমরা এটা করিনি, বলে নেই। বা জামায়াত ইংরাজি ভাবে বলেছে, বাট খুব স্ট্রংলি তারা বলে না, মাঝে মধ্যে চুপ থাকে, মাঝে মধ্যে তারা অন্যদেরকে দিয়ে বলায় এরকম। এবং এনসিপি কিছু বলে না, এনসিপি কিছু বলে না কেন সেটা আমার কাছে রহস্যময় লাগে। তিন রকম। আপনি একদম ঠিক বলছেন যে বিএনপি এটা অস্বীকার করে নাই, খলিলুর রহমানের কথা যে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে, জামাত প্রথমে বলেছিল যে তাদের সাথে কোনো কথা হয় না, কিন্তু এটা নিয়ে তারা পাল্টা কোনো কিছু বলে না। আর এনসিপি এটা নিয়ে একদম চুপচাপ। এনসিপি আমি একটা কথা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বাংলাদেশে 1 বছর সামথিং, যাই হোক, এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এমন একটা সিদ্ধান্ত নেয়নি যেখানে ইদার বিএনপি অর জামায়াত অর এনসিপির ইনফ্লুয়েন্স ছিল না। এমন একটা সিদ্ধান্ত এই সরকার নেয়নি আমার জানা মতে। ইদার বিএনপি জানতো, নয়তো জামাত জানতো। এই ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করেন, কারণ এটা মনে হয় আপনি একটা খুবই এরকম কথা বলেছেন যে এটা নিয়ে আমরা একটু রাজ্জাকি সাহেবের মন্তব্য শুনতে চাইবো। জি, অফকোর্স এটা নিয়ে আমার খোলা, এটা আমার বলার কিছু না, এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার ছিল। কারণ প্রফেসর ইউনূস সরকারের তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিল না, বাট দে ওয়ার সাপোর্টেড বাই পলিটিক্যাল পার্টিজ। তাদের শক্তির উৎসটা কোথায় ছিল? তাদের শক্তির উৎস ছিল যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোই ছিল তাদের শক্তির উৎস। প্রফেসর ইউনূস সরকারে বিএনপির লোক ছিল না, জামায়াতের লোক ছিল না, এনসিপির লোক ছিল না, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, তো ছিল তো। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন। এবং আপনি দেখেন যে পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো কি কোনো ন্যারেটিভ কি বিএনপির এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ জামায়াতের এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ এনসিপির এগেইনস্টে গেছে? যায়নি তো। তাহলে এখন তো বলে লাভ নাই। এবং আপনি দেখেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এইটাকে আমি মনে করি কি বাংলাদেশের সবকিছুই হচ্ছে পলিটিক্যাল। এখানে আপনি রাজনৈতিক লেন্সের বাইরে আপনি কোনো কিছুকে বিচার করতে পারবেন না। এবং মার্কিন এই চুক্তিটা, এটা একটা ভূ রাজনৈতিক একটা কৌশলগত দিক। এর মাধ্যমে আমরা কি পাবো আর কি পাবো না এই আলোচনা যতটা না করা হচ্ছে, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটাকে বা এই ধরনের একটা চুক্তি না করে আমরা এফোর্ড করতে পারতাম কিনা। আমি এইটাই জানতে চাইতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর কি এরকম চাপ ছিল যে এইটা আপনি 9 তারিখেই আপনি এটা সাইন করেন, স্টিল 12 তারিখে একটা ইলেকশন আছে, 17 তারিখে একটা ক্ষমতার পাতাবদল আছে। আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন অনেক কাজ করেছে, কারণ দেখেন যে এই সরকারটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না এই কম্পোজিশনে, যে একই ব্যক্তি সমন্বয়ে বা একই স্ট্রাকচারে কিন্তু এই সরকার ফিরে আসবে না। হ্যাঁ, তো এই সরকারটা এমন কিছু কাজ করে দিয়ে গেছে, তারা মনে করেছে যে নির্বাচনে যে জিতুক তাদের জন্য সহজ হয়ে যাক কাজটা, সেটাই তারা করেছে। তারা না ছিল এটা করতে পারতো, আমার কাছে কিন্তু এক সপ্তাহ পরে করলে আমার কাছে এটা চিরকালের ধাঁধা, যে মানে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা কেন করতে হইলো। এটা কি এরকম হইতে পারে জনাব আকবর, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা সেই সময়কার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে চুক্তিটা করেছিলেন? এটা কি হইতে মানে ভুল বুঝিয়ে বা ঠিক বুঝিয়ে আমি জানি না, মানে ইনফ্লুয়েন্স করে? No, not at all. মানে আপনাকে জিনিসটাকে দেখতে হবে, একটা
যেটা আমি বললাম যে আপনি একটা ব্রডার পলিটিক্যাল স্পেকট্রামে দেখেন, ডক্টর ইউনূস ভুল বোঝার মতো কোনো মানুষ না যে ওনাকে কেউ ভুল বুঝিয়ে দিবেন আর উনি ভুল বুঝে ফেললেন। একটা হাইলি সেন্সিটিভ টাইমে কেন এই চুক্তিটা স্বাক্ষর করতে হলো? আমি যেটা বললাম যে এটা 1 মাস পরে হলে তো এমন কোনো ক্ষতি ছিল না, একটা 1 সপ্তাহ ঠিক আছে, এটা আমার কাছে ইলেকশনের আগে এটা আমার কাছে ধাঁধার মতো। আপনার কাছে জবাবটা কি আপনি বলেন তো, কেন করলেন উনি? এখন শুনেন, আমাদের এখানে যে ভূ রাজনীতি, আমরা আমেরিকান এক্সেস এর বাইরে যেতে পারবো না, পারলাম না, রাইট? হ্যাঁ, আমরা পারবো না। আমাদের সঙ্গে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমাদের বিগ নেইবার্স যারা আছে বা বিগ নেইবার যারা আছে তাদেরকে কন্টেইন করার জন্য আমাদের আমেরিকার কাছ থেকে একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল সাপোর্ট দরকার, অফকোর্স দরকার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই রাজনৈতিক সমর্থনটা বাংলাদেশের প্রতি না রাখে, বা ইউনূস সরকার বলেন বা পরবর্তীতে যে সরকারগুলোই আসবে তাদের প্রতি যদি না থাকে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই বলেন, তখন সেটা বিপন্ন হবে। কে বিপন্ন করবে? অন্যরা বিপন্ন করবে। তখন আমেরিকা সেখানে তারা আর কোনো রোল প্লে করার সুযোগ থাকবে। আমেরিকা এরকম একটা চাপ, বা আমি যদি এটাকে সোজা টেনিদার ভাষায় বলি, যে ব্ল্যাকমেইলিং কি করতেছিল বাংলাদেশে, যে না তোমরা যদি এটা না করো এটার মধ্যে এটা হবে? না, ব্যাপারটা না ব্ল্যাকমেইলিং করার কোনো বিষয় না। মানে আমি যেটা জানতে চাইছি যে আপনি যেটা বললেন সেটাতে হচ্ছে যে আমেরিকার চাপটা সহ্য করার জন্য বা হজম করার জন্য বাংলাদেশের চুক্তিটা করা দরকার ছিল। ডক্টর ইউনূসের বিবেচনায় কি আমেরিকার চাপটা হজম করা নাকি বাংলাদেশের জন্য ভালো করা, কোনটা ছিল? মানে কেন আমি বলতেছি, উনি তো ইচ্ছা করলে এটা 1 সপ্তাহ ডেফার করতে পারতেন, যে না আপনি 1 সপ্তাহ পরে করেন, আমি নাই এখন, আর ক্ষমতায় নাই, 1 সপ্তাহ পরে করতে পারতেন। হ্যাঁ, করতে পারতেন। উনি হয়তো করেন নাই, কারণ উনি তো ভেবেছেন যে ঠিক আছে, যারা পরবর্তীতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে আমি তাদের জন্য কাজটাকে ইজি করে দিয়ে যাই। কেন তারা সাইনটা করতে পারতো না ইজিলি? মানে এই সাইনটা করা করতে পারতো না। এই যে এখন যেরকম হলো, এখন তো সেই সরকার চলে গেছে, এখন তো সেই সরকার চলে গেছে, সরকার চলে গিয়ে এখন যদি এই সরকার যদি এটা না রাখতে চায় তাহলে এটা ডিফিকাল্ট। সরকার যদি এটাকে পরিবর্তন করতে চায় তাহলে এটা ডিফিকাল্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যদি এটা সরকারের উপরে ছেড়ে দেওয়া হইতো তাহলে তো এটা ওর জন্য সহজ ছিল। খালেদ ভাই, লেট মি এক্সপ্লেইন দিস, জাস্ট লেট মি পুট ইট ইন কনটেক্সট। যে ধরেন বিএনপি সরকার এই চুক্তিটাকে বাতিল করতে পারছে না, একটা রাষ্ট্রের সঙ্গে যখন রাষ্ট্রের চুক্তি হয় এটা বাতিল করা যাবে না, রাইট? ঠিক আছে, ফাইন, এটা আমি মানি। তাহলে তারা একটা পাবলিক স্টেটমেন্ট দিত পররাষ্ট্রমন্ত্রী, যে লোক এটা হয়েছে বিগত সময়ে, বা প্রধানমন্ত্রী দিক, এটা আমরা অসহায়, আমরা না পারতে এটা মেনে নিচ্ছি, হ্যাঁ আমরা পার্লামেন্টে এটা ডিসকাস করব, আসি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, বিগত সরকার করে গেছে, আমাদের দিতে পারবে এই সরকার? না, পারবে না। কেন পারবে না? কেন পারবে না? আকবর, ডু দে হ্যাভ দ্যাট কারেজ? আকবর, আপনি তো তাদের কি সেই সাহস আছে? আকবর, আপনি তো আমি স্ট্রেট পারবে না, পারবে না। কারণ যদি এইটা এই সরকার মুখ দিয়া বলে, এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এটা এখন বিএনপিও পারবে না, জামাতও পারবে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দুটি দলের উপর এবং এনসিপির উপর, যারা বাংলাদেশটা চালাবে, তাদের উপর একটা বোঝা, 50,000 মনের বোঝা একটা চাপিয়ে দিয়ে গেছে। নো, নট এট অল। কি করে চাপিয়ে দিয়েছে? তাহলে তারা বলুক না যে আমাদের সঙ্গে ডিসকাস করে নাই। আমাদের সঙ্গে ডিসকাস করে নাই বলাটাও তো এখন আমেরিকা বেয়াদবি হিসেবেই দেখবে রে ভাই। কি ভাষাটা পাঠাইছে? আপনি তো 7 দিন সময় নেবেন, আপনি এটা আমি বলি, আপনি যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এতটুকু কথা বলতে না পারেন, এতটুকু গার্ডস যদি না থাকে, তাহলে আপনি কিসের সার্বভৌম? আমরা গার্ডসের